হ্যাঁ, আজকে যারা সাবজেক্টের এসএলএসটি পরীক্ষা দিবি, এসএলএসটি পরীক্ষা দিবি এবং যারা ডব্লিউবি ডব্লিউবিসিএস বা রেল, ব্যাংক, এসএসসি, কারণ কি তোদের কোশ্চেন প্যাটার্ন এখন সমস্তটা চলে যাচ্ছে পিএসসির আন্ডারে। এই পিএসসির আন্ডারে কিন্তু পিএসসির আন্ডারে সব পরীক্ষাগুলো চলে যাচ্ছে। কোশ্চেনের কিন্তু ধাঁচ পাল্টাচ্ছে। সে এসএলএসটি বল আর ডব্লিউবিসিএস বল, রেল, ব্যাংক, এমনি অল কম্পিটিটিভ পরীক্ষা। ঠিক আছে, সবের জন্য আজকে যেটা পড়াচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সে হরপ্পা সভ্যতা। আজকে যেটা পড়ানো হচ্ছে হরপ্পা সভ্যতা, সেটা সম্পর্কে এবার ডিটেলস একটা পার্ট পড়াচ্ছে। পুরোটা তো শেষ হবে না, একটা বড় হরপ্পা সভ্যতা অনেকটা বিস্তারিত। তা আগে একটু জাস্ট কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো সেগুলো ইন্ট্রোডাকশনটা শুরু করছি, দেখ ভালো করে। এবার আসছে আলোচনার, প্রবেশ করছি বিষয়। এবার আরম্ভ করলো প্লেন, প্লেনটা নেই তাহলে লিখতে হবে। এবার বলছে দেখ, হরপ্পা সভ্যতা, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি সংক্ষেপে বল। প্রথম ভূমিকা, প্রত্নতত্ত্বের নিয়ম অনুসারে প্রথম আবিষ্কারের স্থানের নাম অনুসারে কোন সংস্কৃতির নাম হয়। ধর আমি আরামবাগে আমি বাস করি, আরামবাগে এই জায়গাটা হচ্ছে আরামবাগ। এইখানে খনন কার্য করে যা কিছু পাওয়া গেল প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই নিদর্শন পাওয়া যাওয়ার পর এই জায়গাটা, যে জায়গাটা খোঁড়া গেল, কোথায় পাওয়া গেল? আরামবাগ। তাই তো? আরামবাগে পাওয়া গেল। তাহলে আরামবাগে পাওয়া যাওয়ার ফলে এই জায়গাটা, যে জায়গাটা খুঁড়ে পাওয়া গেল, এই জায়গাটার নাম অনুযায়ী এই সভ্যতার নাম হয়ে গেল কি? আরামবাগ সভ্যতা। মনে থাকবে, যেখানে মাটি খুঁড়ে নিদর্শন গুলো পাওয়া যায় সেই স্থানের নাম অনুযায়ী সভ্যতার নাম হয়। প্রথম হয়ে গেল আমার আলোচনার প্রথম অংশটা। আমি একটু একটু পুছিয়ে দিই জায়গাটা। ঠিক আছে, এবার দেখো তারপরে আসছি, দেখো এবার আসছি, দেখো পরের প্রথম নিদর্শন হরপ্পা থেকে আবিষ্কৃত হওয়া। তাহলে হরপ্পায় আবিষ্কৃত স্থানটার নাম ছিল হরপ্পা। সে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল, সভ্যতার নাম হলো হরপ্পা সভ্যতা। সভ্যতার নামটা হলো কি? হরপ্পা সভ্যতা। খুব ভালো করে মন দিয়ে বোঝো। মিশর, মেসোপটেমিয়া, ভারত, যারা এসএলএসটি দেবে তাদের কাছে তো প্রচন্ড এসেনশিয়াল এই পার্টটা। এবং আপার প্রাইমারি যেটা সোশ্যাল স্টাডিজ আছে সেখানে হরপ্পা সভ্যতা আছে। মিশর, মেসোপটেমিয়া, ভারত, চীনের চারটি প্রাচীন নগর সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা ছিল সর্ববৃহৎ। অর্থাৎ মিশর, মেসোপটেমিয়া, ভারত, চীন, এই যে চারটি প্রাচীন সভ্যতা, মিশরকে প্রাচীন বলা হয়, মেসোপটেমিয়াকে প্রাচীন সভ্যতা বলা হয়, ভারতকে বলা হয় এবং চীনকে, তার মধ্যে কিন্তু হরপ্পা সভ্যতা সব থেকে বৃহৎ সভ্যতা, মানে এর পরিধি সব থেকে বেশি। মিশর, মেসোপটেমিয়া, তাহলে মিশর, এর মনে রাখবে, মিশর, মেসোপটেমিয়া, ভারত, চীন, এই সংক্ষেপে মনে রাখো। মি, মে, ভা, চি। মিশর, মিশর, মেসোপটেমিয়া, ভারত, চীন, এর মধ্যে কে? হরপ্পা হলো বৃহত্তম। হরপ্পা হলো বৃহৎ, সর্ববৃহৎ এদের মধ্যে থেকে। আশা করি বোঝা গেছে। সিন্ধু নদ এবং তার উপনদীর উভয় তীরে খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে যে তাম্র ব্রোঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা বা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন নামে পরিচিত। তাহলে দেখো, সিন্ধু নদ, সিন্ধু নদের ও তার কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদ, নদ ও উপনদের, নদগুলি, উপনদগুলির
উভয় তীরে কত খ্রিস্টাব্দে? ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দে। মনে রাখবে এই সভ্যতা এই তাম্র ব্রোঞ্জ যুগের, এই সভ্যতাটা কি? তাম্র ব্রোঞ্জ, তাম্র ব্রোঞ্জ, ব্রোঞ্জ যুগের সভ্যতা গড়ে ওঠে। তাহলে কি কি পেলাম? সিন্ধু নদ এবং তার উপনদীগুলির উভয় তীরে ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দে তাম্রবৎ যুগে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা গড়ে উঠেছিল। আমার এখানে আরেকটা পয়েন্ট হয়ে গেল, যেটা হরপ্পা বা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই সময়কে প্রত্নতাত্ত্বিক ইতিহাসে প্রোটো ঐতিহাসিক যুগ বলা হয়। এই ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দ এই সময়টাকে বলা হয় প্রোটো, কি বলা হয়? প্রোটো ঐতিহাসিক যুগ এই সময়টাকে বলা হয়। অর্থাৎ এটি প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রোটো ঐতিহাসিক যুগের উত্তরণ। এটা কোথা থেকে এসেছিল? প্রাগৈতিহাসিক যুগ থেকে, প্রাগৈতিহাসিক যুগ প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে প্রোটো হিস্টোরিক পিরিয়ডে উত্তরণের সময়। অর্থাৎ ওখান থেকে যখন প্রোটো ঐতিহাসিক যুগে এলো, সেই সময়টাই হলো এই হরপ্পা সভ্য সংস্কৃতির সময়। তাহলে এইটুকু অংশ হলো ভূমিকা। সংক্ষেপে টিক্স মনে রাখার জন্য আমি তলে একটা দিয়েছি, হরপ্পা সভ্যতা চারটির মধ্যে সর্ববৃহৎ ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল প্রোটো ঐতিহাসিক যুগ। এইটুকু অংশের সংক্ষিপ্ত সার এটা। তাহলে হয়ে গেল এই জায়গাটা বোঝা, আশা করি। তাহলে কি বললাম প্রথম থেকে? যে স্থান খুঁড়ে পাওয়া যায় সেই স্থানের নাম অনুযায়ী সভ্যতার নাম। হরপ্পা সভ্যতা চারটে যে সভ্যতা, মিশর, মেসোপটেমিয়া, ভারত, চীন, এর মধ্যে সর্ববৃহৎ হরপ্পা সভ্যতা। সিন্ধু এবং তার উপসাগর উপনদীগুলির দুপাশে ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দে তাম্রবন যুগে এই সভ্যতা গড়ে উঠেছে। এটাকে প্রোটো ঐতিহাসিক যুগ বলা হয়। হয়ে গেল ক্লিয়ার? প্রথম ফিনিশ, প্রথম ভূমিকা শেষ হয়ে গেল। এবার দেখো, দেখো কি কি কোশ্চেন এখান থেকে পিএসসি এবং ইউপিএসসি স্টাইলে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু আলোচনা করছি। দেখো প্রথম আসছি, দেখো হরপ্পা সভ্যতা নিম্নলিখিত কোন নামে পরিচিত? সিন্ধু সভ্যতা নামে পরিচিত, আমি দিয়ে দিয়েছি। সিন্ধু সভ্যতার প্রধান কোথায় বিকশিত হয়? সিন্ধু তার উপনদীগুলির উভয় তীর, এই মাত্র পড়লাম আমি। যেটুকু পড়ছি সেটুকু থেকে দিয়ে দিচ্ছি। দেখো সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রবঞ্জ যুগের সভ্যতা। আমি প্রতিটা অংশ পড়াবো, তার থেকে কি কি সম্ভাব্য কোশ্চেন হতে পারে সেটা দিলাম। এবার সেটা যখন আমার এই যতটা পড়াবো ততটা থেকে এবার ইউপিএসসি পিএসসি যা যা পড়েছে সেগুলো থেকে পরীক্ষা নেব। পরীক্ষাটা কিন্তু ওইখান থেকে থাকবে কোশ্চেন। ভারতে প্রোটো ঐতিহাসিক যুগের সূচনা সাধারণত কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত? সিন্ধু সভ্যতার সঙ্গে। আচ্ছা, এবার তিনটে অপশন দেয়া আছে, এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা করতে হবে। দেখো প্রথম হচ্ছে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত, ১ নম্বর। এটি খ্রিস্টপূর্ব প্রায় ৩০০০ অব্দে সিন্ধু নদ এবং তার উপনদীগুলির উভয় তীরে বিকশিত হয়েছিল। দ্বিতীয়, এটা কারেক্ট। এটি প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রোটো ঐতিহাসিক যুগে উত্তরণ। তিনটে পয়েন্টে উপরে পড়লাম, সেই তিনটে পয়েন্টই সঠিক। তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনের কিরকম হতে পারে। বিষয়বস্তুটা যদি ডিটেলিং থাকে তাহলে কিন্তু আমার কোশ্চেন যাই পড়ুক না কেন আটকাবে না। এবার আসছি ফেজ, অর্থাৎ হরপ্পার পর্ব বা পর্যায়, যেটা ইচ্ছে বলতে পারো বাংলায়। প্রথম পর্যায় হচ্ছে, দেখো প্রি হরপ্পা ফেজ, প্রাক হরপ্পা পর্যায়। প্রথমটা সময়কাল, সময়কালটা দিয়ে দিয়েছে দেখো খ্রিস্টপূর্ব ৫৫০ থেকে ৩৫০০ পর্যন্ত এর সময়কাল। এটা নব্য প্রস্তর যুগের
কোন যুগের? নব্য প্রস্তর যুগের। বেলুচিস্তান এবং সিন্ধু সমভূমির এ মেহেরগড় ও কিলি গেলে গুল মাহাম্মদ এর মতো বসতি গড়ে উঠেছিল। বেলুচিস্তান এবং সিন্ধু সমভূমিতে যে মেহেরগড় এবং কিলিগুল মাহাম্মাদের এর মতো বসতি গড়ে উঠেছিল। গবাদি পশু ছিল প্রধান পেশা, পাশাপাশি ছিল সীমিত চাষবাস করার মতো হতো। আর গ্রামগুলি ঋতুভিত্তিক ভাবে বসবাসের জন্য ব্যবহৃত হতো। ধরো বর্ষাকালে এলে নিচু এলাকা তো ডুবে যাবে, সেখানে থাকা খুব অযোগ্য, সেখান থেকে উঁচু জায়গায় চলে যেত। আবার যখন কি বলে ঝড় বৃষ্টির সময় হতো বৈশাখ মাস, তখন তারা নিচু এলাকায় চলে আসতো। উৎপাদনে উদ্বৃত্ত সৃষ্ট হওয়ায় স্থায়ী গ্রাম গড়ে উঠলো। আস্তে আস্তে কি হলো? কৃষি ভিত্তি হতে থাকলো, উৎপাদন হতে থাকলো। সে অতিরিক্ত উৎপাদনের জন্য স্থায়ী বসবাস গড়ে উঠলো। প্রথম দিকে যাযাবর, তারপর আস্তে আস্তে তারা বসতি স্থাপন করলো। কাদামাটি ঘর, মৃৎপাত্র, হস্তশিল্প উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এই স্থায়ী বসতি হবার পর তারা কাদামাটি দিয়ে ঘর বানাতে লাগলো। মৃৎপাত্র, মাটির পাত্র তৈরি করতে তারা নিজের প্রয়োজনের তাগিদে হস্তশিল্প উৎপন্ন করলো। তাহলে কি বললাম? মেহেরগড়, গবাদি পশুপালন, উদ্বৃত্ত উৎপাদনের উদ্বৃত্ত, স্থায়ী গ্রাম, কাদা ঘর, মৃৎপাত্র, কারুশিল্প। ঠিক আছে? এইগুলো হলো শর্টস। তাহলে বললাম বেলুচিস্তান এবং সিন্ধু সমভূমিতে মেহেরগড়। গবাদি পশুপালন পেশা ছিল, চাষবাস ছিল। গ্রামগুলি ঋতুভিত্তিক বসতির পরিবর্তন করে। যখন উৎপাদন বেড়ে গেল তখন স্থায়ী গ্রাম গড়ে উঠলো এবং কাদামাটি দিয়ে ঘর তৈরি করতে থাকলো, মৃৎপাত্র তৈরি করতে থাকলো, হস্তশিল্প উৎপাদন করতে থাকলো। এটা হচ্ছে কোন সময়? প্রাক হরপ্পা পর্যায়। সময়কাল ৫৫০০ থেকে ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ। নব্য প্রস্তর যুগ। কোন সময়? নব্য প্রস্তর যুগ। যে যুগে অন্য দুটোর থেকে অনেক অগ্রগতি ছিল, সেজন্য নব্য প্রস্তরটাকে নব্য বিপ্লব বলা হয়। এখানে কি বলে বসতি গড়ে উঠেছিল, চাষবাস তৈরি হয়েছিল এবং কি বলে তারা বিভিন্ন লেখা লিপি লিখতে থাকলো। অনেক কিছু পরিবর্তন হতে থাকলো অন্য দুটোর থেকে, প্রাচীন ও মধ্য থেকে। এরপর আসছি এর থেকে কি কি এমসিকিউ আসতে পারে। দেখা যাক আমাদের আলোচনার বিষয় আসছে বা ঠিক এইরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন বেশি আসবে। বারবার বলছি, প্রাক হরপ্পা পর্যায়টি নব্য প্রস্তর যুগের অন্তর্গত। ইয়েস, কারেক্ট, আমি উপরই পড়লাম। এই পর্যায়ে সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৫৫০০ থেকে ৩৫০০। দুটো বক্তব্যই ঠিক। আশা করি কারেক্ট হলো। এবার ২ নম্বর পয়েন্টে আসছি, দেখো। মেহেরগড় ও কিলগুল মুহাম্মদ বেলুচিস্তান ও সিন্ধু সমভূমিতে অবস্থিত প্রাক হরপ্পা বসতি। প্রথম, সেটাও ঠিক, এইমাত্র করলাম। এই সময় গবাদি পশুপালন ছিল প্রধান পেশা, এটাও ঠিক। তা দুটো অ্যান্সার ঠিক। এবার ৩ নম্বরে আসছি, দেখো। নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করো। প্রাক হরপ্পা পর্যায়ে সীমিত চাষবাস করা হতো, এটাই ঠিক। গ্রামগুলি সারা বছর স্থায়ীভাবে বসতি না, গ্রামগুলোর রীতি অনুযায়ী বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে, এটা ভুল। দেখছো আমি পড়েছি বলে জায়গাটা কিন্তু অ্যান্সারগুলো চটচট আমি বলতে পারছি। উৎপাদনে উদ্বৃত্ত সৃষ্টি হওয়ায় স্থায়ী গ্রাম গড়ে উঠল। ইয়েস, কারেক্ট। কাদামাটির ঘর, মৃৎপাত্র, কারুশিল্পের প্রমাণ পাওয়া যায়, এটাও ঠিক। তাহলে ১ এবং ২ দুটোই ঠিক। এবার আসছি ৫ নম্বর পয়েন্ট বা কোশ্চেনে। প্রাক হরপ্পা পর্যায়ে গবাদি পশু ছিল প্রধান পেশা। ইয়েস, কারেক্ট। উৎপাদনে উদ্বৃত্তের ফলে স্থায়ী গ্রাম গড়ে ওঠে, এটাও ঠিক। এই সময় কাদামাটির ঘর, মৃৎপাত্র, কারুশিল্প কোনো প্রমাণ পাওয়া যায় না, ভুল। এগুলো থেকে এগুলো প্রত্যেকটার প্রমাণ পাওয়া যায়। তাহলে হয়ে গেল আমার ৫টা কোশ্চেন আলোচনা। এটা প্রথম পর্যায় থেকে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে পরিণত হরপ্পা পর্যায়।
অর্থাৎ পরিণত নগরায়ন পড়ছে। এখানে আস্তে, আস্তে শহর গড়ে থাকলো। স্থায়ী বসবাস করতে, করতে তারা ব্যবসা-বাণিজ্য করতে থাকলো। আস্তে, আস্তে নগর গড়ে উঠল। সেজন্য যে পরিণত হরপ্পা কোন সময়? ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এখানে কি, কি বৈশিষ্ট্য এখানে দেখা যায়? এটাও তো একটা আলোচনার বিষয় এই পর্যায়ে। দেখা যায়। উন্নত নগর পরিকল্পনা সহ বৃহৎ শহর যেমন ধোলাভিরা এর বিকাশ ঘটে। শুধু নগর পরিকল্পনা না, বৃহৎ শহরও গড়ে ওঠে যেমন ধোলাভিরা। দক্ষ নিকাশি ব্যবস্থা, সুনিয়ন্ত্রিত সড়ক ব্যবস্থা, একই ধরনের বাড়ি, প্রাচীর বেষ্টিত শহর গড়ে ওঠে। দেখো আরো অনেক আগের পর্যায় থেকে পর্যায়ে আরো ডেভেলপড হচ্ছে। বিশেষ করে মেসোপটেমিয়ার সঙ্গে বৃহৎ পরিসরে দূরপাল্লার বাণিজ্য পরিচালিত হতো। এ সময় মেসোপটেমিয়ার সঙ্গে দূরপাল্লার বাণিজ্য চলত। বাণিজ্য সম্পর্কিত সিলমোহর, মানসম্মান সম্মত ওজন, পরিমাপ ব্যবস্থা বিকশিত হয়েছিল। এখানে ওজনেরও মাপ এসে গেছিল। ব্রোঞ্জের ভাস্কর্য সহ উন্নত ধাতুবিদ্যার বিকাশ ঘটে। এখানে ধাতুবিদ্যারও বিকাশ, বিশেষ করে ব্রোঞ্জ সহ। খেলনা, গয়না উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এগুলির প্রধান বাণিজ্যিক পণ্য হয়ে উঠেছিল। এই খেলনা, উৎপাদন দ্রব্য সামগ্রী এগুলো বাণিজ্য পণ্য হয়েছিল। একটি নিজস্ব লিপি বিকশিত হয়, সিন্ধু লিপি যেটাকে বলে, কিন্তু সেটা এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়। তাহলে দেখো নগর থেকে বৃহৎ শহর গড়ে উঠলো, দক্ষ নিকাশি ব্যবস্থা গড়ে উঠলো, মেসোপটেমিয়ার সঙ্গে দূরপাল্লার বাণিজ্য চলতে আরম্ভ করলো, বাণিজ্যের জন্য সিলমোহর, ওজন পরিমাপের ব্যবস্থা হলো, ব্রোঞ্জের পাশাপাশি অন্য ধাতু ব্যবহার হলো, খেলনা উৎপাদন এবং বাণিজ্যিক পণ্যের হয়ে দাঁড়ালো, নিজস্ব একটা লিপি গড়ে উঠলো এই পর্যায়ে। তাহলে আশা করি বোঝা গেল এই পর্যায়টা সম্পর্কে। এবার আমি এই প্রশ্নটা এমসিকিউ আসছি, দেখো। বলছে পরিণত হরপ্পা পর্যায়কে পরিণত নগরায়ন পর্যায় বলা হয়। এই পর্যায়ের সময়কাল ছিল ২৬০০ থেকে ১৯০০। কারেক্ট। আমি কিন্তু দুটোই ঠিক। তাহলে পরিণত পর্যায়টাকে নগর পর্যায় বলে। এটাকে তো আমি কেন নগর গড়ে উঠেছিল। পরিকল্পনার সঙ্গে সঙ্গে নগরও বৃহত্তর শহর গড়ে উঠেছিল। প্রথম কোশ্চেনটা দুটোই ঠিক এলাম। তারপরে কোশ্চেনে আসছে, দেখো ২ নম্বর প্রশ্ন। ধুলাভিরা ছিল উন্নত নগর পরিকল্পনা সম্পন্ন একটি বৃহৎ হরপ্পা নগর। কারেক্ট, এইমাত্র পড়লাম। পরিণত হরপ্পা পর্যায়ে দক্ষ নিকাশি ব্যবস্থা, সুনিয়ন্ত্রিত সড়ক ব্যবস্থা, একই ধরনের বাড়ি, প্রাচীর বিশিষ্ট শহর বিকাশ ঘটে। কারেক্ট, দুটোই ঠিক। এবার ৩ এ আসছি। পরিণত হরপ্পা পর্যায়ে মেসোপটেমিয়ার সঙ্গে বৃহৎ পরিমাণে দূরপাল্লার বাণিজ্য চলত। এইমাত্র পড়লাম। এই সময় বাণিজ্য সম্পর্কিত সিলমোহর, মানসম্মত ওজন ও পরিমাপ ব্যবস্থা বিকশিত হয়। এটাও ঠিক। তাহলে ১, ২ দুটোই ঠিক। তারপর আসছি, দেখো। পরিণত হরপ্পা পর্যায়ে উন্নত ধাতুবিদ্যার বিকাশ ঘটে। ব্রোঞ্জ ভাস্কর্য নির্মিত হয়। খেলনা ও গয়না উৎপাদন এই সময় প্রধান বাণিজ্য পণ্য ছিল। এটাও ঠিক। ১, ২ দুটোই ঠিক। এই সময় কোনো লিপির বিকাশ না, এই সময় সিন্ধু লিপি হয়েছে, বিকাশ ঘটেছে। তাহলে ১ এবং ২ দুটোই ঠিক। ৩টা ভুল। ৪ নম্বর প্রশ্নে নয় ৫ নম্বরে দেখো। নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা কর। পরিণত হরপ্পা পর্যায়ে উন্নত নগর পরিকল্পনা, দক্ষ নিকাশি ব্যবস্থা এবং মানসম্মত ওজন পরিমাপ ব্যবস্থা ছিল। ছিল, এটা ঠিক। কে বনশ্রী? আমি খুব একটা ভালো নেই, মোটামুটি আছি মা। তুই কেমন আছিস? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? আচ্ছা, তোর মেয়ে কত বড় হলো? ও ছেলে কত বড় হলো? ও বাবা, বড় হয়ে গেছে। আর আমার ইয়েতে টাটা শরীরে আসিস না, অনেকদিন তোকে দেখিনি। ও আচ্ছা, পুজোতে এলে আসবি। পুজোতে এলে আসবি, নাহলে আমায় ফোন করবি, আমি যাব। ঠিক আছে, আমাকে তোকে তোকে অনেকদিন দেখিনি।
বহুদিন। তুই আমার খুব কাছের ছাত্র ছিলিস, হ্যাঁ? কত বছর পড়েছিস? হ্যাঁ, আমার খুব মাঝে, মাঝে বলি ছেলেমেয়েদের বলি যে ও আমার কাছে ৫ বছর পড়েছে। হ্যাঁ, একেবারে মানে সেই বাবা আর সেই কন্যার যে সম্পর্ক সেটাই ছিল আমাদের মধ্যে তোদের। সেই তোদের প্রতিটা ব্যাচের প্রত্যেকটার সাথে। একবারে এতটাই ইয়ে ছিল। ঠিক আছে আমি আলোচনা করছি শোন একটু, হ্যাঁ? পরিণত হরপ্পা পর্যায়ে উন্নত পরিকল্পনা, নগর নিকাশি ব্যবস্থা, মানসম্মত ওজন পরিমাপ ব্যবস্থা ছিল। মেসোপটেমিয়ার সঙ্গে দূরপাল্লার বাণিজ্য পরিচালিত হতো। খেলনা, গয়না, ব্রোঞ্জের সামগ্রী এই সময় গুরুত্বপূর্ণ উৎপাদিত বস্তু ছিল। তাহলে এই ৩ টে অপশন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনটা ঠিক? ৩ টেই ঠিক। পরিণত হরপ্পা পর্যায়ে উন্নত নগর পরিকল্পনা, দক্ষ নিকাশি ব্যবস্থা এবং মানসম্মত ওজন পরিমাপ ব্যবস্থা ছিল। এটা তো আগেই পড়লাম আমরা। মেসোপটেমিয়ার সঙ্গে দূরপাল্লার বাণিজ্য পরিচালিত হতো। খেলনা, গয়না, ব্রোঞ্জের সামগ্রী এই সময় গুরুত্বপূর্ণ উৎপাদিত বস্তু ছিল। তাহলে আমার ৩ টেই ঠিক। এই ৩ টেই ঠিক। তাহলে অ্যান্সারটা হলো এই ৩। ঠিক আছে? দেখো কি সুন্দর তলায় শর্ট করে বলে দিয়েছি যাতে মনে রাখার জন্যে। শহর, নিকাশি, বাণিজ্য, সিলমোহর, ব্রোঞ্জ, খেলনা, লিপি। এই ৩ টে ইম্পোর্টেন্ট জিনিস ছিল এখানে। সেই ৩ টে জিনিসই এই চ্যাপ্টারটা ছিল। সেই ৩ টে জিনিসই এই কটা জিনিসই শেষে আমি আলোচনা করলাম। এই পয়েন্ট গুলো যদি মনে রাখতে পারো প্রতিটা পর্যায়ে এই ছিল তাহলে কিন্তু নিজে, নিজে অনেকটা মনে থাকবে। এবার আসছি দেখো এমসিকিউ কিরকম টাইপের এইটুকু অংশ থেকে এমসিকিউ আসতে পারে। আগে একটা পর্যায়ে এমসিকিউ করেছিলাম, আবার আরেকটা পর্যায়ে এমসিকিউ করালাম। এটা এই জায়গা থেকে দেখো। এই জায়গাটা আচ্ছা এই জায়গাটা একই টাইপের আছে, এখানটা একটু বাদ রাখা হোক আমাদের। হ্যাঁ, এখানটা একই টাইপের এসে গেছে, ছাড়ো এই জায়গাটার থেকে এইখান থেকে আসছে, হ্যাঁ? আচ্ছা দেখো, প্রারম্ভিক হরপ্পা পর্যায় ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ। তাহলে কবে থেকে কবে? খ্রিস্টপূর্ব ৩,৫০০ থেকে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ। এই শোনো, আর্লি হরপ্পা ফেজ, প্রারম্ভিক হরপ্পা পর্যায়। এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এর পরের ফেজটা। তাহলে আমি ৩ টে পর্যায় পাচ্ছি। ১ম পর্যায় একটা হলো, দ্বিতীয় পর্যায় হলো পরিণত, এর পরেরটা আসছে কি প্রারম্ভিক হরপ্পা পর্যায়। আগে ছিল প্রাক হরপ্পা সভ্যতা, পরিণত, এবার হচ্ছে প্রারম্ভিক পর্যায় যেখানে হরপ্পা সভ্যতার সবকিছু কাঠামোগুলো এবার আস্তে আস্তে শুরু হতে থাকলো। সমভূমি এবং পাহাড়ি অঞ্চলে বসতি সংখ্যা বৃদ্ধি পেল। এবার স্থায়ী তো আগেই বসবাস হয়ে গেছে, নগর গড়ে উঠেছে, শহর বড় বড় গড়ে উঠেছে, আগেই আলোচনা করলাম। এই পর্যায়ে আরো কি উন্নত হলো দেখো, সমভূমি এবং পাহাড়ি অঞ্চলে বসতি সংখ্যা বৃদ্ধি পেল। এই যুগে তামার যন্ত্র, চাকা, নাঙলের ব্যবহার শুরু হলো। তাহলে আরো উন্নত হতে থাকলো এই যুগটা। তাহলে কি কি পয়েন্ট পেলাম? তাহলে এইখানটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বসতির সংখ্যা বাড়লো, ঠিক আছে? আর কি হলো? তামার যন্ত্র, চাকা এবং নাঙলের ব্যবহার শুরু হলো এই জায়গায়। আর কি হলো? কালো লাল মৃৎপাত্র সহ বিভিন্ন ধাতব মৃৎপাত্র প্রচলন ঘটলো, যা পরবর্তীকালে একরূপ মৃৎপাত্রের ভিত্তি স্থাপন করলো। এবার রঙের ব্যবহার হতে থাকলো। এই যে মৃৎপাত্রগুলো তো আগে এমনি ব্যবহার করা হতো, পুড়িয়ে ব্যবহার করা হতো বাসনপত্র হিসাবে, কিন্তু এখন এবার কালো লাল এই রঙের মৃৎপাত্র তৈরি হতে থাকলো। পিপল গাছ, কুজোওয়ালা ষাঁড়, কোবরা সাপ, শিংযুক্ত দেবতা এবং মাতৃদেবীর মতো প্রতীক বা সিলমোহরের ব্যবহার মাধ্যমে ধর্মীয় চেতনার বিকাশ করলো। দেখো, পিপিল গাছ, সেই জায়গায় পিপিল গাছকে পুজো করা হতো এবং প্রযোজনের প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। পুজোওয়ালা ষাঁড়কেও পুজো করা হতো। আর কোবরা সাপ, সিংযুক্ত দেবতা, যেটা ব্যাসাম বলেছে ৩ টে সিংযুক্ত একটা সিলমোহর পাওয়া গেছে শিবের মূর্তি, সেটাকে বলা হয়, সেটাকে আদি শিব বলা হয়। তাহলে ব্যাসাম এই জায়গায় বলেছে। এবং মাতৃদেবীর মতো প্রতীক সিলমোহরও ব্যবহারের মাধ্যমে ধর্মীয় চেতনার বিকাশ ঘটে।
শস্যাগার, প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ করা হয়। শেষে শস্যাগার এবং প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ করা হয়। আর কি? দূরপাল্লার বাণিজ্যের সূচনা হয়। তাহলে কি কি পয়েন্ট এই জায়গা থেকে আমি পেলাম একটু দেখে নিই। এই পরবর্তী ফেজটা, যেটা প্রারম্ভিক হরপ্পা, দেখো এই সময় সমভূমি বা পাহাড়ি অঞ্চলের বসতি সংখ্যা বৃদ্ধি পেল। তামার যন্ত্র, চাকা, লাল লাঙলের ব্যবহার শুরু হলো। তাহলে কি কি পেলাম? জনসংখ্যা বৃদ্ধি, ভাইটাল একটা জায়গা, জনসংখ্যা বৃদ্ধি, তামার যন্ত্র, তারপরে চাকা, নাগল, এইগুলো ব্যবহার শুরু হলো। আর কি হলো? লাল কালো মৃৎপাত্র ব্যবহার হলো। কালো, লাল, লাল মৃৎপাত্র ব্যবহার হলো। মৃৎপাত্র ব্যবহার হলো। আর কি? পিপিল গাছ, পুজোওয়ালা ষাঁড়, কোবরা সাপ, শিংযুক্ত দেবতা এবং মাতৃদেবী। কেন কি এই সময় প্রচুর পোড়ামাটির নগ্ন মূর্তি পাওয়া গেছে, যা দেখে বোঝা যায় যে মাতৃতান্ত্রিক একটা প্রভাব ছিল সেই সময়। এটা ছোট, এটা কিন্তু অল্প, মানে তোমাদের 9-10 থেকেই পড়ে আসছে এই জায়গাটা। সিলমোহরের ব্যবহারের মাধ্যমে ধর্মীয় চেতনার বিকাশ ঘটে। শস্যাগার ও প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ করা হয়। দূরপাল্লার বাণিজ্য হয়। তাহলে এইটুকু অংশ হয়ে গেল। এবার দেখো এখান থেকে কি কি কোশ্চেন পড়তে পারে আমি একটু আলোচনা করে আসছি। নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করো। প্রারম্ভিক হরপ্পা পর্যায়ের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3500 থেকে 2600। এটা ঠিক, এইমাত্র বললাম। এই পর্যায়কে প্রারম্ভিক হরপ্পা যুগও বলা হয়, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক, সি এরটা। নেক্সট 2 নম্বর প্রশ্নে আসছি, দেখো। প্রারম্ভিক হরপ্পা পর্যায়ে সমভূমি ও পাহাড়ি অঞ্চলের বসতির সংখ্যা বৃদ্ধি পায়। এই মাত্র প্রথম লাইনে ছিল। এই সময় তামার যন্ত্র, চাকা, নাগলের ব্যবহার শুরু, এটাও ঠিক। তাহলে আমার দুটোই ঠিক এখানেও, দুখানেই ঠিক। নেক্সট 3 নম্বর দেখো। কালো লাল মৃৎপাত্র সহ বিভিন্ন ধরনের মৃৎপাত্রের প্রচলন ঘটে। এগুলি পরবর্তীকালে একরূপ মৃৎপাত্রের ঐতিহ্যের ভিত্তি স্থাপন করে। এই সময় লোহার মৃৎপাত্রের ব্যবহার শুরু হয়। না, লোহার মৃৎপাত্রের ব্যবহার তো শুরু হয়নি। বিয়েরটা একমাত্র প্রথমেরটা আর তৃতীয়টাই ঠিক। তাহলে বিয়েরটা হলো অ্যান্সার, তৃতীয়টা নয়। এবার আসছি 4-এর প্রশ্ন। সিলমোহরে পিপিল গাছ বা কুজওয়ালা ষাঁড় বা কোবরা সিংযুক্ত দেবতা, মাতৃদেবতার প্রতীক ব্যবহারের মাধ্যমে ধর্মীয় চেতনার বিকাশের প্রমাণ পাওয়া যায়। এই সময় শস্যাগার বা প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ হচ্ছে। দুটোই ঠিক, সি এরটা। এবার আসছি 5-এর। প্রারম্ভিক হরপ্পা পর্যায়ে দূরপাল্লার বাণিজ্যের সূচনা ঘটে। এই পর্যায়ে শস্যাগার, প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণের প্রমাণ পাওয়া যায়। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক। 3 নম্বর হচ্ছে পরিণত হরপ্পা পর্যায়, উন্নত নগর সভ্যতার ভিত্তি এই পর্যায়ে গড়ে ওঠে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটেই ঠিক। এবার আসছি পরবর্তী পর্যায়ে। এগুলো এত ডিটেলস যারা অনার্স পড়েছো, তোমরা যারা অনার্স পড়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এত ডিটেলস কেউ পড়েনি। এখন কিন্তু প্রতিটা বিষয় ডিটেলস পড়তে হবে, অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য। পরবর্তী হরপ্পা পর্যায় খ্রিস্টপূর্ব 1900 থেকেই, 1900 থেকে এই পর্যায়টা শেষ হরপ্পা যুগ, এটা হলো শেষ হরপ্পা যুগ। হরপ্পা সভ্যতার অবক্ষয় শুরু হয়, বহু বসতি পরিত্যক্ত হয়ে যায়। অর্থাৎ বহু বসতি আস্তে আস্তে, কারণ কি আস্তে আস্তে প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, বিভিন্ন কারণে
এই পতন নিয়ে তো একটা ঐতিহাসিকদের মধ্যে একটা বিরাট বিতর্ক আছে। কোনো না কোনো একটা কারণের জন্য বা একাধিক কারণের সমন্বয়ে এই সভ্যতার পতন ঘটেছে। আঞ্চলিক বাণিজ্যের উল্লেখযোগ্য পতন ঘটে। নিজেদের মধ্যে যে বাণিজ্য সেটারও পতন ঘটে। নগর জীবন ব্যাপকভাবে পরিত্যক্ত হয়। যদি বসবাসযোগ্য না হয় আস্তে আস্তে পরিত্যক্ত হবে, এটাই স্বাভাবিক। এবার আসছি পাঞ্জাব স্বতন্ত্র যমুনা অঞ্চলে গ্রামীণ সংস্কৃতি স্বাতন্ত্র হয়ে গড়ে উঠল। এখানে আস্তে আস্তে আঞ্চলিক গ্রামীণ সংস্কৃতি মাথা চাড়া দিল। অন্যদিকে গুজরাট হরপ্পার কারুশিল্প মৃৎপাত্রের ঐতিহ্য গ্রহণ করে। তো হরপ্পার যে কারুশিল্প বা মৃৎপাত্র সেগুলো গুজরাট গ্রহণ করে নেয়। তাহলে অবক্ষয় বাণিজ্য নগর গ্রাম হেললাই মনে রাখার জন্য। তাহলে এইটুকু অংশ থেকে কি কি এমসিকিউ আসতে পারে আমাদের কাছে সেটা একটু আলোচনায় আমরা দেখে নিই। দেখো, হরপ পরবর্তী হরপ্পা পর্যায়কে শেষ হরপ্পা যুগ বলা হয়। এটাকে শেষ হরপ্পা যুগ বলা হয় পরবর্তী। এই পর্যায়ের সূচনা খ্রিস্টপূর্ব 1900 সালের পর থেকে হয়। তাহলে দুটোই ঠিক। তাহলে দুটোই ঠিক সি এর। আমি বেশিরভাগ এটা কালেকশন করেছি মেটেরিয়ালসটা। সেটা হচ্ছে একটা অক্সফোর্ডের বই আমার কাছে এসেছে, প্রাচীন বই। সেই বইটা থেকে খুব ডিটেলস হরপ্পা সভ্যতা দেয়া আছে। সেই জন্য সেই জায়গা থেকে আমি বেশিরভাগটাই কালেকশন করেছি এবং ওখানে প্রচুর তথ্য। বইটা কার লেখা কিছু নেই, শুধু লেখা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত। এইটুকু বইটা ছিল আমার কাছে, অনেক কষ্টে বইটা পেয়েছি ঘাঁটতে ঘাঁটতে। মানে সেই বইটা থেকে বেশিরভাগটাই আমরা ইংরেজি থেকে বাংলা করে পড়ে সেখানে মূল জিনিসগুলো তোদের এখানে তুলে ধরেছি। প্রচুর, মানে এত ডিটেলিংস আছে যে বলার কথা না। মানে কোনো বাংলা বই কেন, কোনো আমি ইংলিশ বই অনেক পড়েছি কিন্তু এত ডিটেলস কোনো বইতে নেই। পরবর্তী হরপ্পা পর্যায়ে হরপ্পা সভ্যতার অবক্ষয় শুরু হয়। এই সময় বহু হরপ্পা বসতি পরিত্যক্ত হয়ে যায়। তাহলে কোনটা হবে? এই দুটোই ঠিক, এই মাত্র বললাম। নিম্নে পরবর্তী হরপ্পা পর্যায়ে আন্তর্বাণিজ্যের আঞ্চ আন্ত আঞ্চলিক বাণিজ্যের উল্লেখযোগ্য পতন ঘটে। এই সময় নগর জীবন ব্যাপকভাবে পরিত্যক্ত হয়। এই দুটোই ঠিক। এবার আসছি 4 নম্বর। পাঞ্জাব স্বতন্ত্র যমুনা অঞ্চলে গ্রামীণ সংস্কৃতির স্বাতন্ত্র্য গড়ে ওঠে। আচ্ছা, আঞ্চলিক গ্রামীণ সংস্কৃতি গড়ে ওঠে এইসব অঞ্চলে। গুজরাট হরপ্পার কারুশিল্প মৃৎপাত্রের ঐতিহ্য বহন করে। এই দুটোই ঠিক। এবার দেখো, পরবর্তী হরপ্পা পর্যায়ে বহু নগর পরিত্যক্ত হয়। আঞ্চলিক বাণিজ্যের পতন হরপ্পা সভ্যতার অবক্ষয়ের অন্যতম বৈশিষ্ট্য। এই সময় সমগ্র হরপ্পা অঞ্চলে একই ধরনের নগর সংস্কৃতি পূর্বের মতো বজায় ছিল না। একটা ভুল ধারণা, এইটা পুরো ভুল, এটা ভুল। তাহলে হচ্ছে 1 এবং 2 এই দুটোই ঠিক। এবার আসছি আবিষ্কার। তাহলে এতক্ষণ আলোচনা টোটালটা আমার চললো হরপ্পা পর্যায়গুলো, এই নিয়ে এক একটা পর্যায়ে এক এক রকম তার চরিত্র, সেগুলো আলোচনা করলাম। এবার আসছি আবিষ্কার। এটা তোমরা প্রত্যেকেই জানো আবিষ্কারটা সম্পর্কে। সেটাকে আমি একটু ভেঙে ভেঙে আলোচনা করেছি। দেখো, 1826-এ ম্যাসন প্রথম হরপ্পা ঢিপির কথা পণ্ডিতদের নজরে আসে। তাহলে প্রথম হরপ্পা ঢিপির কথা কার কাছে? চার্লস ম্যাসন প্রথম হরপ্পা ঢিপির কথা বলেন, পণ্ডিত মহলে বলেন। তারপর 1875 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম প্রথম সিন্ধু সভ্যতার সিলমোহর আবিষ্কার করেন। তাহলে চার্লস ম্যাসন প্রথম হরপ্পা ঢিপি আবিষ্কার করেন 1826। 1850 আর 75-এ আলেকজান্ডার কানিংহাম করেন প্রথম সিলমোহর সিন্ধু সভ্যতার সিলমোহর আবিষ্কার করেন। তাহলে বোঝা গেল এটা। এবার আসছে 1921 খ্রিস্টাব্দে রায়বাহাদুর দয়ারাম সাহানি হরপ্পা খননের পরিচালনা করে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করে। তাহলে আমরা দয়ারাম সাহানিকে হরপ্পা সভ্যতার আবিষ্কার
বলি বলি কিন্তু ঢিপিটা আবিষ্কার করে কিন্তু চার্লস ম্যাসন প্রথম। 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো খনন করে পান এবং হরপ্পা নিদর্শন এবং সিলমোহর আবিষ্কার করেন। স্যার জন মার্শাল ভারতের পণ্য বিভাগের মহাপরিচালক হিসাবে এই সভ্যতার গুরুত্ব বিশ্বের সামনে তুলে ধরলেন ইন্দুস সিভিলাইজেশন নামে। তাহলে কে প্রথম ইন্দুস সিভিলাইজেশন নামে বিশ্বের সামনে তুলে ধরলেন? স্যার জন মার্শাল। ঠিক আছে, এই ৫টা পয়েন্ট মুখস্থ রাখতে শর্টে মনে রাখার জন্য আমি দিয়ে দিয়েছি। ১৮২৬-এ ম্যাসন, ১৮৫০-৭৫ কানিংহাম, ১৯২১-এ দয়ারাম, ১৯২২-এ রাখাল দাস, তারপরে মার্শাল। বিশ্ব সম্পর্ক বিশ্ববাসীর কাছে ইন্দুস সিভিলাইজেশন তুলে দিত। তাহলে এখান থেকে কিছু এমসিকিউ কিরকম হতে পারে? তোমরা তো ফ্ল্যাট এমসিকিউ পড়ে অভ্যস্ত, কিন্তু এবার এই অভ্যস্ত থেকে একটুখানি বিচ্যুতি ঘটাতে হবে তোমাদের। আমি যে টাইপটা দিচ্ছি এই টাইপটা ছাড়াও যখন আমি এইটা টোটালটা কমপ্লিট করবো এক একটা পার্ট, তখন যখন পরীক্ষা নেবো কিন্তু তার সঙ্গে আরো নতুন নতুন কোশ্চেন প্যাটার্ন ঢুকবে। আগে একটার সাথে অভ্যস্ত হও, তারপরে আর্ট প্যাটার্নগুলোর সাথে অভ্যস্ত করাবো। চার্লস ম্যাসন ১৮২৬ খ্রিস্টাব্দে প্রথম হরপ্পার ঢিপির কথা পণ্ডিত মহলের নজরে আসে, কারেক্ট কথা। তারপর আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার গুরুত্ব উপলব্ধি করে, একবারে ভুল কথা। তাহলে প্রথমের কথাটাই ঠিক, ১ নম্বরটাই ঠিক। এইমাত্র পড়লাম আমি। আলেকজান্ডার কানিংহাম প্রথম সিন্ধু সভ্যতার সিলমোহরের সন্ধান পান। হ্যাঁ, ইয়েস। তিনি এর প্রকৃত ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করতে পারেননি। ইয়েস, এটাও ঠিক। তাহলে সি। নেক্সট, ১৯২১ সালে রায় বাহাদুর দয়ারাম সাহানি হরপ্পা খনন কার্য পরিচালনা করেন। হ্যাঁ, অবশ্যই। ১৯২২-এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো খনন কার্য, দুটোই ঠিক। দুটোই ঠিক। তাহলে সহজে হয়ে গেল, দুখানাই ঠিক। আশা করি বোঝা গেল। এবার আসছি পরবর্তী। স্যার জন মার্শাল ভারতের পণ্য বিভাগের মহাপরিচালক ছিলেন। ইয়েস। তারপর তিনি এই সভ্যতার গুরুত্ব বিশ্বের সামনে তুলে ধরেন এবং একে ইন্দুস সিভিলাইজেশন নামে পরিচিত করেন। স্যার জন মার্শাল। দুই ঠিক। নেক্সট কোশ্চেনে আসছে। চার্লস ম্যাসন প্রথম হরপ্পা ঢিপির কথা মনে করেন। হ্যাঁ। দয়ারাম সাহানি হরপ্পা এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো খনন কার্য করেন। হ্যাঁ, এটাও ঠিক। আলেকজান্ডার কানিংহাম সিন্ধু সভ্যতার সিলমোহর আবিষ্কার করেন। এটাও ঠিক। স্যার জন মার্শাল এই সভ্যতাকে বিশ্বের সামনে ইন্দুস সিভিলাইজেশন নামে পরিচিত। এটাও ঠিক। তাহলে তিনটেই ঠিক। আশা করি বোঝা গেল। এবার আসছে বিস্তার। বিস্তারটা একটু বড়। দেখো, স্যার মার্টিমার হুইলারের মতে হরপ্পা সভ্যতা তার সময়কার অন্য যে কোনো ব্রোঞ্জ যুগীয় সভ্যতা যেমন সুমেরু, মিশর এর তুলনায় ভৌগোলিকভাবে অনেক বেশি বিস্তৃত। অর্থাৎ ব্রোঞ্জ যুগে যে সভ্যতাগুলো ছিল, মার্টিমার হুইলার বলছেন হরপ্পা সভ্যতার বিস্তার অনেক বেশি। ব্রোঞ্জ যুগে ছিল মিশর সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এর থেকে কে হরপ্পা সভ্যতার বিস্তার অনেক বেশি। বিশাল বিস্তার। সিমলা পাহাড়ের পাদদেশে অবস্থিত রূপার থেকে আরব সাগর পর্যন্ত এর বিস্তার। রূপার থেকে আরব সাগর পর্যন্ত এটার বিস্তার। আর মিশর বা সুমেরীয় তুলনায় ভৌগোলিক বিস্তার অনেক বেশি। সুতকা গেন্দ্র পর্যন্ত এই সভ্যতার বিস্তার। তাহলে একবার রূপার থেকে সুতকা গেন্দ্র এই পর্যন্ত প্রায় ১০০০ মাইল বিস্তার। এর বিস্তারটা কত? ১০০০ মাইল। মাথায় ঢুকিয়ে নাও। উপকূলীয় বিস্তার, হরপ্পার উপকূলীয় বিস্তার ৮০০ মাইল উপকূলীয় বিস্তার। দ্বৈত রাজধানী, স্টুয়ার্ট পিগট বলেছেন দ্বৈত রাজধানীর কথা। স্টুয়ার্ট পিগট, এটা মনে রাখতে হবে। স্টুয়ার্ট পিগট বলেছেন দ্বৈত একটা হরপ্পা, একটা মহেঞ্জোদড়ো। এই দুটোই সিন্ধু নদের কে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। কুষাণ যুগে যেমন পেশোয়ার, মথুরা ছিল দ্বৈত রাজধানী, ঠিক হরপ্পারও দুটো ছিল। একটা হচ্ছে হরপ্পা আর একটা মহেঞ্জোদড়ো। কে বলেছে? স্টুয়ার্ট পিগট। এটি একটু নতুন ধারণা তোমাদের হলো। সৌরাষ্ট্র প্রদেশ, গুজরাট এবং
কাঠিয়াওয়াড় অঞ্চলে বিপুল সংখ্যক হরপ্পার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ভাগোত্রাভ, কিমা নদীর মোহনা বা লোথাল বিশ্লেষণ। তাহলে এই দুটো, এই গুজরাটের এই দুটো জায়গার কথা একটু মনে রাখতে হবে। ভাগোত্রাভ, কিমা নদীর মোহনা এটা পড়ে, আর একটা লোথাল। ভাগোত্রাভ কোন নদীর মোহনায় ঘটেছে তখন বলতে হবে কিমা নদী, কিমা নয়, কিম নদীর তীরে। কোন নদী? কিম, কয়েসি, কয়রসি ম, কিম নদীর তীরে। সঠিক হইলে রূপার এবং সুতকা গেন্দ্র পর্যন্ত বিস্তার। তাহলে বিস্তারটা কত? রূপার থেকে সুতকা গেন্দ্র পর্যন্ত 1000, আর উপকূলে হচ্ছে 800। পিগড় বলছে দুটো রাজধানী গুজরাটের কি কি জায়গা দুটো? লোথাল এবং ভাগোত্রাভ। আর আলমগীরপুর হচ্ছে কত? হ্যাঁ, আলমগীরপুরটা হচ্ছে 1885, 58, সরি 1958 আলমগীরপুর। হ্যাঁ, এই যে পূর্ব দিকে 1958 সালে যমুনা গঙ্গা দোয়াব অঞ্চলে আলমগীরপুর প্রত্নস্থল আবিষ্কৃত হয়। তাহলে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে আলমগীরপুরে 1958 আবিষ্কৃত হয়। তাহলে শর্ট টিপসও দিয়ে দিয়েছি এখানে, এটা মনে রাখলেও হবে। এবার আসছে কোশ্চেন, কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে একটু দেখান। হরপ্পা সভ্যতার ভৌগোলিক বিস্তার সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। কি দেখো, হরপ্পা সভ্যতার বিস্তার রূপার থেকে সুতকা গেন্দর বোঝা। হ্যাঁ, কারেক্ট স্যার। মাটিমার হুইলার হরপ্পা সভ্যতার সমসাময়িক সুমের, মিশরীয় সভ্যতার তুলনায় ভৌগোলিকভাবে অধিক বিস্তৃত। এটা ঠিক। হরপ্পা সভ্যতা উপকূলীয় বিস্তার ছিল 800 মাইল, এটাও ঠিক। তাহলে আমার তিনখানাই ঠিক। দেখছো আমি বড়টা পড়া আছে বলে হঠাৎ বলতে পারছি। এবার এরকম ম্যাচিং দেবে। দেখো, রূপার শিবালিক পাহাড়ের পাদদেশ থেকে সুতকা গেন্দর আরব উপকূল পর্যন্ত, আলমগীরপুর গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল। তিনটেই ঠিক, তিনটেই ঠিক। কটা ঠিক? তিনটেই ঠিক। এবার আসছি দেখো, হরপ্পা সভ্যতার দ্বৈত রাজধানী সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। এই তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন অধ্যাপক স্টুয়ার্ট পিগর। ইয়েস, কারেক্ট। হরপ্পা মহেঞ্জোদারো দুটি রাজধানী, এটাও ঠিক। এই দুটি রাজধানী সিন্ধু নদী, তিনটেই ঠিক। নিম্নলিখিত কোন প্রশ্নস্থলটি প্রমাণ করে যে হরপ্পা সভ্যতার বিস্তার গঙ্গা উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল? এই আলমগীরপুর। আলমগীর প্রত্নক্ষেত্র অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। নেক্সট 5-এ আসছি দেখো, নিম্নলিখিত যুগ্মগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলিত হয়েছে? লোথাল গঙ্গা যমুনার দোয়াব, কালে আলমগীরপুর গুজরাট, ভাগোত্রাভ কিম নদীর উপত্যকা মোহনা, এটাই ঠিক। সুতকা গেন্দর পাঞ্জাব, তাহলে কোনটা ঠিক? এইটাই ঠিক। বললাম একটু ভালো করে মনে রাখো গুজরাটের দুটো জায়গা, লোথাল আর ইয়ে। এবার হচ্ছে ষষ্ঠা কারা। হরপ্পা সভ্যতা যে গড়ে উঠলো এতদিন, একে নিয়ে খুব মাতামাতি করে ভৌগোলিক বিস্তার কতটা, সবকিছু আলোচনা করলাম। এর সৃষ্টি করেছে কারা, এটাও কিন্তু একটা বিতর্কের বিষয়। এটাও তোমরা জেনে আসছো। দেখো, কেউ বলছে আর্যরা এই সভ্যতার সৃষ্টি করেছে। সুমেরীয় তত্ত্ব, সুমেরীয় তত্ত্ব অনেক বলছে সুমেরীয় এই সভ্যতার সৃষ্টি করেছে। পরে তোমাদের এইখানে এই যে তত্ত্বগুলো যে বলে গেছে বা বিভিন্ন যে হরপ্পা সভ্যতা সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছে, পরবর্তীকালে এগুলোর সম্পর্কে ডিটেলস একটা দিয়ে দেবো তোমাদের কাছে। কে কি মন্তব্য করেছে হরপ্পা, একটু জানতে হবে। দাবির তত্ত্ব, অনেক ইতিহাসবিদ বিশেষ করে ফাদার হেনরি হেরাস মনে করেন দাবি দায়। তাহলে কারা, কি কোন ঐতিহাসিক মনে করেন হরপ্পা সভ্যতা সৃষ্টিতে দাবিদাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? ফাদার হেরিস হেরাস, এটা মনে রাখতে হবে। এটা তারপরে আসছি দেখো পরবর্তী, স্থানীয় অধিবাসীর তত্ত্ব। বর্তমান গবেষণার ভিত্তিতে অনেক প্রত্নতাত্ত্বিকের মতে উত্তর পশ্চিম ভারতে স্থানীয় আদিবাস আদি অধিবাসীরাই ধীরে ধীরে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটান। এই মত বর্তমানে অধিক গ্রহণযোগ্য। তাহলে
ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে যেসব আদি আদিবাসীরা আছে তারা এই সভ্যতা আস্তে আস্তে গড়ে তুলেছিল অনেকে। এবার হচ্ছে নৃতাত্ত্বিক মত, প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্য সাগরীয়, আলপাইন, মঙ্গোলীয়রা, এই বহু জাতি বহু সংস্কৃতি এই সভ্যতা গড়ে তুলেছিল। যে মানুষ হরপ্পার যে মানব কঙ্কাল আছে সেখানে নৃতাত্ত্বিকরা বিশ্লেষণ করে পেয়েছে যে প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্য সাগরীয়, আলপাইন এবং মঙ্গোলীয়, এই চারটি গোষ্ঠী জনগোষ্ঠীরাই, এই বহুজাতিকরাই বহু সাংস্কৃতিক সমন্বয় এটা গড়ে তুলেছে। এটা নৃতাত্ত্বিকদের কথা। দেখো এখান থেকে কিরাম সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো উত্তর পশ্চিমে ভারতের স্থানীয় আদিবাসীরাই এই সভ্যতার সৃষ্টি। দাবি ফাদার হেনরি হেরাস, এটা বললাম একটু আগে, নৃতাত্ত্বিক চারটি মানব গোষ্ঠীর কথা বলেছে। বর্তমান গবেষণা হরপ্পা সভ্যতার কোনো একক জাতির সৃষ্টি নয়, এটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর বিকাশের ফলে সমন্বয়ে এই সভ্যতা গড়েছিল। এই মতটাই সবচেয়ে গ্রহণযোগ্য। এবার দেখো এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে, আমি তো এইমাত্র বললাম এতটা, স্রষ্টা কারা? তাহলে হরপ্পা সভ্যতার প্রকৃত স্রষ্টা সম্পর্কে বর্তমানে সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদ কোনটি? বলো কোন মতবাদটি সব থেকে গ্রহণযোগ্য মতবাদ? একে সি, কোনটা গ্রহণযোগ্য মতবাদ? দেখো কোনটা গ্রহণ দ্বারা, আমার ভুলে গেছে, একটু দ্বারা একটু ধরো, হ্যাঁ, কোনটা গ্রহণযোগ্য? স্থানীয় অধিবাসীরা, বর্তমানে স্থানীয় অধিবাসীরাই। নিম্নলিখিত ইতিহাসবিদদের মধ্যে কে হরপ্পা সভ্যতাকে দাবির তত্ত্বের অন্যতম প্রধান সমর্থক বলেছেন? ফাদার হেনরি হেরাস, তাই না? এই মত বললাম সি। নেক্সট 3 নম্বর প্রশ্নে আসছি। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। আর্যতত্ত্ব বর্তমান ইতিহাসবিদদের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য। ভুল। সুমেরীয় তত্ত্ব হরপ্পা সভ্যতার বিকাশে সুমেরীদের সাংস্কৃতিক ও বাণিজ্যিক প্রভাবের কথা বলা হয়েছে। তিনেরটা কি অ্যান্সার হতে পারে? দেখো তিনের বি, তিনের বি, অর্থাৎ শুধুমাত্র বি, শুধুমাত্র বি। নৃতাত্ত্বিক গবেষণা অনুযায়ী হরপ্পা সভ্যতা মানব কঙ্কালে নিম্নলিখিত কোন জনগোষ্ঠীর উপস্থিতি পাওয়া যায় না? নডিক, এই তিনটে পাওয়া যায়, প্রোটো অস্ট্রালয়েড, এটা নডিক, এটা পাওয়া যায়। 5, নিম্নলিখিত জনগোষ্ঠীগুলিকে বিবেচনা করে প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, অল্পাইন এবং মঙ্গোলীয় হরপ্পা সভ্যতায় মানব কঙ্কাল বিশ্লেষণে উপরোক্ত মধ্যে কোন কোনগুলি চিহ্নিত হয়েছে? কোনগুলো চিহ্নিত হয়েছে? 1, 2, 3, তিনটেই চিহ্নিত হয়েছে। এই তিনটেই চিহ্নিত হয়েছে। দেখো 6, এটি ছিল সম্পূর্ণ এক জাতি ভিত্তিক সমাজ। ভুল। এটি ছিল কেবলমাত্র আর্যদের দ্বারা গঠিত। ভুল। এটি ছিল বহুজাতিক বহু সাংস্কৃতিক সমাজ। এটাই ঠিক। এবার হচ্ছে সাধারণ কালানুক্রম, সেটা সম্পর্কে আলোচনা করছি। সময়টা দেখো, সভ্যতার সময়কাল, সিন্ধু সভ্যতা প্রায় 2500 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল, এটা সবাই মেনেছে। 2500 থেকে 1700 খ্রিস্টাব্দ। সমসাময়িক সভ্যতা, মেসোপটেমিয়ার সম্রাট সার্গনের সময় এই সভ্যতা পূর্ণ বিকাশ করে। তাহলে বলে কোন সময় মেসোপটেমিয়া কোন রাজার সময় হরপ্পা সভ্যতা পূর্ণ বিকাশ ঘটে? কোশ্চেনটা এলো, বলতো সম্রাট সার্গনের সময় 2350 খ্রিস্টাব্দ। ভবিষ্যৎ সম্ভাবনা, মহেঞ্জোদারো ও চানুদারো গভীর স্তর সৌরাষ্ট্রের নতুন দিকগুলো থেকে ভবিষ্যতে এই সময়সীমা আরো নিখুঁতভাবে জানা যেতে পারে। বলছে মেসোপটেমিয়া আর কি বলে, মেসোপটেমিয়া ও চানুদারোর গভীর স্তর এবং সৌরাষ্ট্রের নতুন দিকগুলো থেকে আরো কিছু জানা যায়। পরিবেশ ও জলবায়ু নিয়ে আদি ধারণা, অতীতে ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে প্রাচীনকালে সিন্ধু সভ্যতার জলবায়ু
বর্তমানের চেয়ে অনেক বেশি আর্দ্র উর্বর ছিল। তো বর্তমানের থেকে আগে অনেক বেশি উর্বর আর্দ্র ছিল। এটা সর্বজনীন গ্রহণযোগ্য করেছে। এই ধারণার পক্ষে মূলত যুক্তিগুলি হলো পোড়া ইটের ব্যবহার। হরপ্পা বা মহেঞ্জোদারোর মতো সমভূমি শহরগুলিতে মাটির কাঁচা ইটের বদলে পোড়া ইটের ব্যাপক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। জ্বালানি পড়ছে লক্ষ লক্ষ ইট পোড়ানোর জন্য যে সে যুগে বিশাল বনাঞ্চল কাঠের যোগান ছিল। এর ফলে অনেকে বলে এই সভ্যতার পতনের জন্য কারণ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছিল। এটা অনেকেই বলে। এবার হচ্ছে উন্নত নর্মদা ব্যবস্থা, নর্দমা ব্যবস্থা। শহরে বিশাল জন হ্যাঁ, যন্ত্র সহকারে ধরো তৈরি ইটের নর্দমাগুলো ভারী বৃষ্টি জলের নিষ্কাশনের জন্য তৈরি হয়েছিল বলে ভাবা হয়। অর্থাৎ চরের যে বড় বড় নর্দমাগুলো ছিল সেগুলো যখন ভারী বৃষ্টি হতো সেগুলো ওই নালা দিয়ে সব জল বেরিয়ে যেত। সিলমোহরে বন্যপ্রাণী, সিন্ধু সভ্যতার সিলমোহরে বাঘ, হাতি, গন্ডার, মহিষের মতো জলাভূমি বা ঘন জঙ্গলের প্রাণীর ছবি পাওয়া যায়, যা মরুভূমিহীন পরিবেশের ইঙ্গিত দেয়। কারণ কি মানুষ তো গাছপালা জীবজন্তু সেখানে কিন্তু জলাভূমি বা জঙ্গলে প্রাণীদের ছবি সেসব বেশি ব্যবহার হয়েছে। এবার আসছে দেখো আধুনিক জলবৈজ্ঞানিক ব্যাখ্যা এবং আর এল রাই কসের মতবাদ। আধুনিক জলবিজ্ঞানী এবং গবেষক আর এল রাইকস পূর্বের জলবায়ু পরিবর্তন তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে। বলছে নর্দমার আসল কাজ শহরের ড্রেন নর্দমাগুলোর বৃষ্টির জল সরানোর জন্য নয়, বরং মূলত গৃহস্থের বর্জ্য পদার্থ নোংরা জল বের করাই হলো। বৃষ্টির জল সরানোর জন্য এগুলোর আকারে খুব ছোট ছিল। অর্থাৎ বাড়ির জল নোংরা পত্র বের করা বেরিয়ে যাওয়ার জন্য এটা ঠিক আছে। প্রবল বৃষ্টির ফলে এই নালা দিয়ে হবে সেজন্য ওভারফ্লো হয়ে বন্যা হতো। পেছনে মানুষের হাত বিগত ৯,০০০ বছরের বৈশ্বিক জলবায়ুতে তেমন পরিবর্তন হয়নি। বর্তমানে শুষ্কতার জন্য জলবায়ু দায়ী নয়, বরং মানুষের দূরদর্শিতাহীনতা কাজ দায়ী। যেমন অতিরিক্ত গাছ কাটা, ছাগল ভেড়া ওই যে চারণভূমি ছিল সেগুলোকে ছাগল ভেড়াতে খেয়ে শেষ করে মরুভূমিতে পরিণত হতো। এবার আসছে দেখো ইট পোড়ানোর সামাজিক কারণ পোড়া ইটের ব্যাপার কোনো আর্দ্র জলবায়ু বাধ্যবাধকতা ছিল না। এটি ছিল হরপ্পাবাসীদের বুর্জীয় বা অর্থনৈতিক সচ্ছলতার প্রতীক। ইটের ব্যবহার মানে হচ্ছে কি সে ধনী। টেকটনিক উত্থাপন বা বন্যা হিমবাহের বরফ গলা জল বা মৌসুমী বৃষ্টির চেয়েও বড় সমস্যা ছিল সিন্ধু নদের অববাহিকায় মাটির নিচে টেকটনিক বা ভূমি গাঠনিক পরিবর্তন অর্থাৎ এই প্লেটের এপাশ এপাশ হয়ে যাওয়া, নদীর জল আটকে যাওয়া অর্থাৎ ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে নদীর স্বাভাবিক গতিপথে সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে যেত এবং জল পিছনের দিকে ধাক্কা দিয়ে পুরো শহর বা আশপাশ অঞ্চলে বছরের পর বছর ধরে একে বিধ্বংসী বন্যায় ডুবিয়ে রাখতো। অর্থাৎ যে নালা যে সেখানে এমন ভাবে ময়লা পড়ে বন্ধ হয়ে যেত যে বন্যার জল সে কোনোভাবেই তাকে নালা দিয়ে পাস করে ওভারফ্লো হয়ে গোটাটা বন্যায় প্লাবিত হয়ে যেত। বাঁচার লড়াই এই দীর্ঘস্থায়ী বা ক্ষতিকারক বন হ্যাঁ সপ্তাহে দুদিন 2 থেকে 3 তুই আবার ইয়েটাও দিবি তো আবার পারমিটও দিবি তো ও তাহলে 4 দিন একেদিন রাত্রেও থাকবে তোর অসুবিধা হবে না তোর কোন দিন ছুটি থাক হ্যাঁ হ্যাঁ আর তোর দিনের দিকে একটা দিনও অফ ডে থাকে না আচ্ছা আমি রাত্রের দিকেই নেবো অসুবিধা নেই তোর অসুবিধা নেই। ঠিক আছে ওই ওই ধর ছটা ছটা থেকে করলে অসুবিধা নেই তো 5টা 6টা
হ্যাঁ ঠিক আছে, 6টা থেকে করলে কেন আমার পরপর তারপরে ব্যাচ আছে আর কি, অনলাইনেই আছে। ঠিক আছে, আমি 6টায় করে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে? হুম, হুম। এই দীর্ঘস্থায়ী বা ক্ষতিকারক বন্যার জল থেকে নিজেদের রক্ষা করতে মহেঞ্জোদারোবাসী মাটির ইটের চেয়ে অনেক বেশি স্থায়ী এবং জল প্রতিরোধ পোড়া ইট ব্যবহার করতে বাধ্য হয়েছিল, এবং বারবার বন্যার উপর তাদের ঘরবাড়ি নতুন করে উঁচু করে তৈরি করেছিল। তার ঘরবাড়িকে নতুন করে তারা তৈরি করেছিল উঁচু। এবার আসছে দেখ, এটা একটা দারুণ জায়গা। এই জায়গাটা একটু মনে রাখতে হবে। দেখ, এই জায়গাটা হচ্ছে হরপ্পা সভ্যতার কেন্দ্রসমূহ আঞ্চলিক ভিত্তিতে বিন্যস্ত। যেমন একটা জায়গার নাম, সেখানকার গুরুত্বপূর্ণ স্থান কি, এবং সেখানে কি পাওয়া গেছে হরপ্পা সভ্যতার। তারা আফগানিস্তানে সটুগাই একটা জায়গা, সেটা কোথায় অবস্থিত? পোকচা এবং আমুদারি নদীর সঙ্গমস্থলে অবস্থান। সেখানে কি পাওয়া গেছে? লাপিস লাজুলি বা নীলকান্ত মণির বাণিজ্যের প্রধান কেন্দ্র সটুগাই। তাহলে কোথায় অবস্থিত? আফগানিস্তানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা কোথায় অবস্থিত? পোকচা এবং আমুদারি নদীর সঙ্গমস্থল। এখানে কি পাওয়া গেছে, কিসের জন্য বিখ্যাত? নীলকান্ত মণি বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে গেল। বালুচিস্তান প্রধান কেন্দ্র দাবারকোট, যা হ্যাঁ, দুদেই, রজ রজদারো এবং নওশারো, বালাকোট, খারারি, মিরিক, কালাত, পোহাক, সুতকা গেন্দর, সোতকা কোহ এবং পাঠানি দাম্ভ, এই সমস্ত প্রধান কেন্দ্র। এই বালুচিস্তানে এই জায়গাগুলো মূল কেন্দ্র। এগুলো উপকূল বাণিজ্য, কৃষি এবং প্রাক হরপ্পা সংস্কৃতি এখানে পাওয়া যায়। এই জায়গাগুলোতে প্রাক হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়। এবার হচ্ছে সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশের মেন কেন্দ্র কোথায়? যেমন মহেঞ্জোদারো, চান্মুদারো, আলী মালি, আমি না আমি লালনি, ওরাঙ্গি, আল্লাদিনো, হ্যাঁ, লাখি আনজো দারো এবং নাগর, হারো, ওয়ারোর, দারো, এগুলো। হরপ্পা সভ্যতার এখানে কি পাওয়া গেছে? হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ নগরায়ন ও প্রশাসনিক কেন্দ্র এই জায়গাগুলো, এগুলো সিন্ধু প্রদেশে। ঘাগর হাগরা হচ্ছে গানেরিওয়ালা, প্রধান কেন্দ্র হচ্ছে গানেরিওয়ালা। দেখো, এখানে প্রায় 174টি হরপ্পীয় কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যা হরপ্পা সভ্যতার অন্যতম বৃহৎ বিস্তার নিদর্শন করেছে। 174টি হরপ্পীয় কেন্দ্র পাওয়া গেছে এই এই জায়গা থেকে। 40 অঞ্চল যেটাকে বলা হয়। এবার হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে হরপ্পা সভ্যতার নামকরণ থেকে এই সভ্যতাটার নাম হয়েছে। উত্তরপ্রদেশের প্রধান কেন্দ্র হচ্ছে আলমগীরপুর এবং হুলাস। কিন্তু হরপ্পা সভ্যতার পূর্বতন বিস্তারের গুরুত্বপূর্ণ নিদর্শন। পূর্ব দিকে যে বিস্তার হয়েছে আলমগীর পর্যন্ত, সেটা এখানে। এবার হচ্ছে রাজস্থান, কালীবঙ্গার কারখানে ওয়ালা, রাজস্থানে। এটাতে কি হচ্ছে, নাঙ্গলের চিহ্নযুক্ত কৃষিক্ষেত্র এবং অগ্নিবেদীর নিদর্শন পাওয়া গেছে। এখানে একটা কোশ্চেন আছে, অগ্নিবেদীর নিদর্শন কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গারে। বা নাঙ্গলের চিহ্ন কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গারে। বা তার খানেওয়ালা তো যদি বলা হয়, সেটাও একই হবে অ্যান্সার। এবার আসছি হরিয়ানা প্রধান কেন্দ্র বানওয়ালি এবং ভিরারানা এবং কুনাল, রাখিগড়ি, পালু, রোপা, এই সমস্ত জায়গা। এর গুরুত্বপূর্ণ হচ্ছে রাখিগড়ি বর্তমানে ভারতের বৃহত্তম হরপ্পীয় নগর হিসাবে করে। সব থেকে হরপ্পার বৃহত্তম নগর হচ্ছে রাখিগড়ি। এটা পড়ে, বহুবার পড়েছে বিভিন্ন স্টেটের পরীক্ষায়। রাখিগড়ি, এটা মনে রাখতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে। রাখিগড়ি, এটা কোথায় অবস্থিত? হরিয়ানায়। মাথায় ঢুকিয়ে না, হরিয়ানা। ঠিক আছে। এবার হচ্ছে জম্মু, মান্ডা, হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্র। মান্ডা হচ্ছে হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্র। আর আলমগীর হচ্ছে পূর্বতম। এবার আসছে গুজরাট, লোথাল, ধোলাবিয়া, বিরা, সুরকো, কোড্ডা,
কুনতাসি, রংপুর, জুনি, কুরান। লোথাল হচ্ছে প্রাচীন বন্দর। ধোলাবিয়া হচ্ছে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ধোলাবিয়ারাতে। আর সুরকোট ডাকতে কি আছে, ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া গেছে এখানটা পুরো পড়ে। ঘোড়ার হরপ্পা সভ্যতার ঘোড়ার হাড়ের নিদর্শন কোথায় পাওয়া গেছে? উন্নত জল সংরক্ষণের ব্যবস্থা কোথায় ছিল? সব থেকে প্রাচীনতম বন্দর কোনটা? এই তিনটে পয়েন্টই ইম্পর্টেন্ট। এবার আসছি দেখো মহারাষ্ট্র। প্রধান কেন্দ্র হচ্ছে দাইমাবাদ, ভগরব, ভগরব, ভগরব। হরপ্পা সভ্যতার দক্ষিণতম বিস্তৃত অন্যতম, দক্ষিণ দিকে দাইমাবাদ হচ্ছে দক্ষিণ দিকে। নতুন আবিষ্কৃত কেন্দ্র টুলিস্তান, লুড়েওয়ালা, পাঞ্জাব, ধালের গুরনি, কালান ওয়ান, হাসানপুর টু, লাখোমির ওয়ালা এবং বাগলি দা থে এগুলো। গুজরাটে পাতরি, উত্তরপ্রদেশের সিনোলি মান্ডি। নতুন আবিষ্কারের ফলে হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে আরো তথ্য পাওয়া যাচ্ছে। এবার দেখো সংক্ষেপে মনে রাখা যায়, নগর কেন্দ্র হচ্ছে হরপ্পা, বৃহত্তম নগর হচ্ছে রাখিগড়ি, বৃহত্তম নগর, এটা ভারতের বৃহত্তম নগর হচ্ছে রাখিগুড়ি, মাথা ঢুকিয়ে নাও। আর পাকিস্তানে হচ্ছে মহেঞ্জোদারো। এই দুটো কিন্তু গণ্যমান্য। বৃহত্তম ছাড়তে বলছে রাখিগুড়ি, সেটা হচ্ছে ভারতের। আর পাঞ্জাবে বললেই মহেঞ্জোদারো। এইখানটা কিন্তু একটা কনফিউশনের তৈরি করে দেয়। উত্তরতম হচ্ছে মান্ডা, পূর্বতম কেন্দ্র হচ্ছে আলমগীরপুর, দক্ষিণে কেন্দ্র হচ্ছে দাইমাবাদ। মনে রাখার জন্য এগুলো ট্রিক্স দিয়ে দিচ্ছি। পশ্চিমতম কেন্দ্র হচ্ছে সতুগাই, আফগানিস্তানে। বন্দর হচ্ছে লোথাল, জল সংগ্রহ হচ্ছে ধোলাভিরা, নাগল চাষের প্রমাণ কালীবঙ্গান, ঘোড়ার হাড়ের প্রমাণ সুরকোডা, কোড্ডাতে পাওয়া যায়। নীলকান্ত মণির বাণিজ্য সটুগাই। তাহলে দেখতে পাচ্ছ সংক্ষেপেও দিয়েছে, এটা মনে রাখলেও পুরোটাই মনে থেকে যাবে। এখান থেকে কি কি পুরো জিস্ট তৈরি করে নিয়ে এসেছি তোমাদের জন্য। টোটালটা মানে আমরা মূল জিস্ট যেগুলো আং বাং পড়ার থেকে জিস্টটা যদি পড়ে নিতে পারো সহজে, মূল বিষয়গুলো যদি পড়ে নিতে পারো, ওটা থেকেই এমসিকিউ গুলো তুমি করতে পারবে। দেখো হরপ্পা সভ্যতা ল্যাপিস লাজুলি বাণিজ্য প্রধান কেন্দ্র কোনটি? সতুগাই, এই মাত্র বললাম। নিম্নলিখিত কেন্দ্রগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার বন্দর হিসাবে পরিচিত? লুথাল। হরপ্পা সভ্যতার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার জন্য বিখ্যাত কেন্দ্রসমূহ কোনটা? ধোলাবিরা। নিম্নলিখিত কোন কেন্দ্র থেকে নাগল চাষের প্রমাণ পাওয়া যায়? কালীবঙ্গানে। দেখতে পেয়েছো আমার পড়া আছে বলে হঠাৎ হচ্ছে। এবার এটা বিবৃতি দেখো। মান্ডা হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্র, আলমগীরপুর হরপ্পা সভ্যতার পূর্বতম কেন্দ্র, দাইমাবাদ হরপ্পা সভ্যতার পশ্চিমতম কেন্দ্র। তার তিনটেই ঠিক নয়, শুধু প্রথমেরটা দ্বিতীয়টা ঠিক। অনেকে তিনটে করতে যাবে কিন্তু হয়ে গেল। তাই প্রথম আর দ্বিতীয় এই দুটোই ঠিক। এবার দেখ এটাও তাই। নিম্নলিখিত কেন্দ্রগুলির মধ্যে কোনটি ঘোড়ার হাড়ের নিদর্শনের জন্য বিখ্যাত? সুরকোট্টা, ধোলাভিরা, রাখিগড়ি, হুলাস। এইমাত্র করলাম সুরকোট্টাতে বিখ্যাত। এবার দেখ সাতের লোথাল বন্দর, ধোলাভিরার জল সংরক্ষণ ব্যবস্থা, সতুগাই, লাপিস লাজুরি বাণিজ্যের জন্য বিখ্যাত। এই তিনটের দেখো কোনটাতে, ওই তিনটেই ঠিক আছে। লোথাল বন্দর, ধোলাভিরা জল সংরক্ষণ, আর সতুগাই হচ্ছে লাপিস লাজুলি বাণিজ্য। এটা ঠিক, তিনটেই ঠিক হয়ে গেল, তিনখানে ঠিক। এবার আসছি আটে। ভারতের বৃহত্তম হরপ্পীয় নগর হিসাবে বর্তমান কোন কেন্দ্রীয় পরিণত হয়েছে? রাখিগড়ি কেন্দ্র। কোন কেন্দ্রটা হয়েছে? রাখিগড়ি। নেক্সট আসছি দেখ। এবার হচ্ছে হরপ্পার জনসংখ্যা। এই জায়গাটা তোরা পড়িসনি অতটা, সেই জন্য এই জায়গাটা তোদের কাছে অনেকেরই নতুন লাগবে। হরপ্পার জনসংখ্যা বিস্তৃতি। হরপ্পা সভ্যতা প্রায় ৭,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এটা পড়েছিস। এটি প্রাচীন বিশ্বের অন্যতম বৃহৎ নগর সভ্যতা। ৭,০০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে এটা বিস্তার। এটা হচ্ছে প্রাচীন বিশ্বের বৃহত্তম নগর সভ্যতা। ইতিহাসবিদ ইরফান হাবিবের মতে হরপ্পা সভ্যতার জনসংখ্যা ন্যূনতম
10 লক্ষ থেকে সর্বাধিক 50 লক্ষ হতে পারে। সুনির্দিষ্ট জনগণনা না থাকায় এটি প্রত্নতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে অনুমান করতে হয়। প্রধান নগরের জনসংখ্যা মহেঞ্জোদারো হরপ্পা এই দুটি সংখ্যা হচ্ছে 1,50,000। এই দুটি ছিল সভ্যতার প্রধান কেন্দ্র। মোট নগরের জনসংখ্যা ছিল 2,50,000। গুরুত্ব নগরায়নের উচ্চ মাত্রার প্রমাণ পাওয়া যায়। গ্রামীণ জনসংখ্যা ইরফান হাবিব বলছেন গ্রামীণ দিকে নগরের জনসংখ্যা 15 গুণ ছিল হিসাবে বলছে যে 2,50,000 ইন্টু 15 গুণ করলে হচ্ছে 37,50,000 হচ্ছে। অধিক সংখ্যক মানুষ কৃষি ভিত্তিক ছিল। তাহলে হরপ্পা বা মহেঞ্জোদারোতে এই সভ্যতার প্রধান ইয়ে ছিল কি কৃষি। এবার আসছি দেখো সম্ভাব্য জনসংখ্যা নগর জনসংখ্যা 2,50,000 গ্রামীণ জনসংখ্যা 37,50,000 মোট সম্ভাব্য জনসংখ্যা 40 লক্ষ জনসংখ্যা। এটি ইরফান হাবিব প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ ভিত্তিক একটি সম্ভাব্য অনুমান। তো এখানে মনে রাখবে কি করে বিস্তার হচ্ছে 7 লক্ষ জনসংখ্যা হচ্ছে 10 থেকে 50 লক্ষ ইরফান হাবিব বলছেন। মহেঞ্জোদারো হরপ্পা মিলে হচ্ছে 1,50,000 মোট জনসংখ্যা হচ্ছে আড়াই আড়াই 2,50,000। এবার আসছি গ্রামীণ জনসংখ্যা ছিল 15 গুণ মোট সম্ভাব্য জনসংখ্যা ছিল প্রায় 40 লক্ষ। হয়ে গেল। এর থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা আমরা একটু আলোচনা করতে পারি। ইরফান ইতিহাসবিদ ইরফান হাবিবের মতে হরপ্পা সভ্যতার সম্ভাব্য জনসংখ্যা কত হতে পারে? 10 থেকে 50 লক্ষ। এই মাত্র বললাম। হরপ্পা সভ্যতার আনুমানিক কত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল? 7 লক্ষ বর্গমিটার। সবার উপরে প্রথম পড়লাম। ইরফান হাবিবের মতে মহেঞ্জোদারো হরপ্পার সম্মিলিত জনসংখ্যা ছিল প্রায় কত? 1,50,000। হ্যাঁ, হ্যাঁ ভিডিও তুই ভিডিও হ্যাঁ ভিডিওটা তোর কাছে চলে যাবে। আর ভিডিওটা তো হ্যাঁ আর যেটা হচ্ছে এইটা পুরোটা হয়ে গেলে টোটালটা পিডিএফ করে তোর কাছে চলে যাবে তো সবার কাছেই চলে যাবে পুরোটা যখন বোঝানো হয়ে যাবে কারণ কি আমি খাপছাড়া দিলে কি হবে জানিস তো তোরা নিজেরা সেটাকে ঠিক মতো করে জেরক্স বা লেখা কিছু করতে পারবি না আমার পুরোটা যখন বোঝানো হয়ে যাবে টোটালটা পিডিএফ আকারে তোদের কাছে চলে যাবে আবার হ্যাঁ হ্যাঁ তোরা প্রিন্ট করে নিবি আর তোর শোন না তোর এলাকায় যদি কেউ থাকে একটু বলে দিস না হ্যাঁ তোদের তুই তো যে সময় তুই তোর ইয়ের সাথে যুক্ত আছিস তোর আরো সুবিধে যদি কেউ থাকে একটু বলে দিস না তুই তো সর্বতভাবে তখন হেল্প করতিস আমাকে 5 বছর ধরে হেল্প করেছিস হুম। আমার খুব ভালো লাগলো 5 বছর বাদে তোর কত বছর বাদে তোর গলা শুনছি ভাব দেখিনি হ্যাঁ তারপর থেকে কত বছর বাদে তারপরে এমএ করলি তা কত বছর বাদে ভাব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হরপ্পা সভ্যতার সমস্ত নগরের সম্মিলিত জনসংখ্যা ছিল প্রায় কত 2,50,000 ঠিক আছে এলাম এবার আসছে দেখ ইরফান হাবিবের মতে গ্রামীণ জনসংখ্যা নগর জনসংখ্যার প্রায় 15 গুণ ছিল হরপ্পা সভ্যতা কোনো সম্ভাব্য জনসংখ্যা ছিল প্রায় 40 লক্ষ এগুলো কোনটা ঠিক এই তো দেখো বিবৃতি দেওয়া আছে তার মধ্যে 1 এবং 2 দুটোই ঠিক দেখতে পেরেছ 1 এবং 2 দুটোই ঠিক সি এটা যদি হরপ্পা সভ্যতার মোট নগর জনসংখ্যার 2,50,000 হয় গ্রামীণ জনসংখ্যা তার 15 গুণ হয় তবে মোট সম্ভাব্য জনসংখ্যা কত 40 লক্ষ এই যে বনশ্রী যে মেয়েটির সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল ও একটা বিএড কলেজের সাথে যুক্ত আছে বীরভূমের নিম্নলিখিত জোড়াগুলি বিবেচনা করো দেখো ইরফান হাবিব 10 থেকে 50 লক্ষ জনসংখ্যা মহেঞ্জোদারো হরপ্পা 1,50,00,000 হ্যাঁ 50 লক্ষ তারপরে মোট জনসংখ্যা কত হচ্ছে
2,50,000। তারপরে দেখো, তারপরে হচ্ছে এর মধ্যে কোনটা ঠিক? দেখো, এবার ১, ২, ৩ তিনটেই ঠিক। এবার আসছি দেখো। হরপ্পা সভ্যতার জনসংখ্যা সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? অধিকাংশ মানুষ নগরে বসবাস করত। গ্রামীণ জনসংখ্যা নগর জনসংখ্যার তুলনায় কম ছিল। অধিকাংশ মানুষ কৃষিভিত্তিক গ্রামে বসবাস করত। জনসংখ্যা নির্ধারণের জন্য সমকালীন জনগণনা তথ্য পাওয়া যায়। তাহলে সি এর অ্যান্সারটা ঠিক, কৃষিভিত্তিক ছিল, অধিকাংশটাই কৃষিভিত্তিক, এটা ঠিক। নেক্সট কোশ্চেন আসছে দেখো, মহেঞ্জোদারো। এবার আসছি হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য কিছু কেন্দ্রের রূপ ও গঠন সংক্রান্ত বিবরণ। যেমন মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সম্পর্কে আমি আলোচনা করি। দেখো, বলছে অবস্থান, কোথায় অবস্থান? সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এবং সিন্ধু নদের থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এর গুরুত্ব, হরপ্পা সভ্যতার বৃহত্তম সর্বাধিক উন্নত নগরগুলির অন্যতম ছিল। অর্থাৎ সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এবং সিন্ধু নদের প্রায় 50 কিমি দূরে অবস্থিত ছিল। উৎখনন কি দেখো, বলছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল, ই ম্যাকে, এইচ হারগ্রিভস, কে এন দীক্ষিত, মাধব স্বরূপ ভাট ও মনে এই পুণ্যক্ষেত্রগুলো রাখাল এরা আবিষ্কার করে, এরা এই পুণ্যক্ষেত্র স্থলগুলো আবিষ্কার করে। এর গুরুত্ব কি? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় এই হরপ্পা সভ্যতা। নামের অর্থ কি? মহেঞ্জোদারোর কথা মিতে স্তূপ, তোমরা সবাই জানো। গুরুত্ব, স্থানীয় সিন্ধি ভাষা থেকে নামটি এসেছে। তাহলে কোন ভাষা থেকে এই মহেঞ্জোদারো কথাটা এসেছে? সিন্ধি ভাষা থেকে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে। ডিটেলিং করিয়ে দিচ্ছে এটার। এবার আয়তন কত? 200 হেক্টরের বেশি মহেঞ্জোদারোর। নিম্ন নগরের জনসংখ্যা কত? 41,250। মোট জনসংখ্যা কত? 85,000। প্রাচীন বিশ্বের অন্যতম বৃহত্তম নগর। নগর, এই নগরটি দুটি ভাগে বিভক্ত, একটা সিটাডেল উঁচু নগর, একটা হচ্ছে নিম্ন নগর। এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে সুসংগঠিত নগর পরিকল্পনার উৎকৃষ্ট নিদর্শন। সিটাডেলটা কি? দেখ কত ডিটেলস দেয়া আছে। সমতল ভূমি থেকে 12 মিটার উঁচুতে অবস্থিত। আয়তন কত? 400 থেকে 200 মিটার পর্যন্ত আয়তন। 6 মিটার পুরু ইটের প্রাচীর দ্বারা এটা বেষ্টিত। এর গুরুত্ব, প্রশাসনিক ধর্মীয় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনের কেন্দ্র, অর্থাৎ সরকারি কার্য পরিচালনার জন্য এই সিটাডেলে মানুষ বাস করতো, যারা তারা এই সরকারি কার্য পরিচালনা। এবার দেখ, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। এটা পরে 14.5 × 7 মিটার, গভীরতা 2.4 মিটার। জিপসাম এবং বিটুমেন ব্যবহার করে জল রোধী করা হতো। এই দুটো ব্যবহার করা হতো, জিপসাম এবং বিটুমেন। উত্তর দক্ষিণে সিঁড়ি এবং উন্নত নিকাশি ব্যবস্থা ছিল এই মহেঞ্জোদারোতে। বিশ্বের প্রাচীনতম জলরোধী স্থাপত্যের অন্যতম ধর্মীয় স্নানাগার কেন্দ্র, অর্থাৎ দেয়াল যাতে খসে না পড়ে সেজন্য জিপসাম এবং বিটুমেন ব্যবহার করা হতো। এবার দেখ পুরোহিতদের যেটা বলছে, বৃহৎ স্নানাগার পূর্ব দিকে অবস্থিত ছিল। একাধিক কক্ষ, উঠান, বারান্দা ও সিঁড়িযুক্ত স্থাপনা ছিল। সম্ভাব্য ধর্মীয় শিক্ষা বা আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল। শস্যাগার, এর আয়তন কত? এটাও পড়ে। দেখো, শস্যাগার হচ্ছে 50 × 27 এবং সম্ভাব্য 27টি শস্য সংরক্ষণের কক্ষ ছিল। গুরুত্ব, খাদ্য সংরক্ষণ, প্রশাসনিক ব্যবস্থা পরিচালক ছিল। সভাগৃহ, সিটাডেলের দক্ষিণে অবস্থিত। 5টি করিডোর বিশিষ্ট কাঠামো, সভাকক্ষ বা বাজার হিসাবে ব্যবহার হতে পারে। নিম্ননগর, উপরটাকে তো সিটাডেল, আয়তন 80 হেক্টর, দাবার ছকের মতো পরিকল্পিত। উন্নত নগর পরিকল্পনার শ্রেষ্ঠ উদাহরণ। রাস্তা ও নিকাশি ব্যবস্থা, সব মহেঞ্জোদারো সম্পর্কে বলছি আমি। দেখো, প্রধান রাস্তা 9 মিটার চওড়া, ছোট রাস্তা 1.5 থেকে 3 মিটার চওড়া। প্রতিটি বাড়ির নিকাশি নালা প্রধান নালার সাথে যুক্ত ছিল।
বিশ্বের প্রাচীনতম উন্নত পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থার অন্যতম নিদর্শন। আবাসন ব্যবস্থা, হাউজিং। ২,০০০-এরও বেশি বাড়ি আবিষ্কৃত হয়েছে। অধিকাংশ বাড়িতে আঙিনা, কুয়ো, স্নানাগার, শৌচাগার ছিল। উন্নত নাগরিক জীবনযাত্রার প্রমাণ পাওয়া যায়। কুয়ো, ৭০০-র বেশি কুয়ো আবিষ্কৃত হয়েছে। অধিকাংশ বাড়ির নিজস্ব কুয়ো ছিল। উন্নত পানীয় জলের সরবরাহের ব্যবস্থা ছিল। বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, বাড়ির নোংরা জল নালার মাধ্যমে প্রধান নালায় যেত। এই ধরো একটা প্রধান নালা, এখান থেকে সব উপনালাগুলো যাচ্ছে। এখান থেকে একটা উপনালা, ধরো আবার খানিকটা গেলে আবার এখান থেকে একটা উপনালা, এখান থেকে জল গিয়ে প্রধান নালায় গিয়ে এবার হচ্ছে সকপিট, আবর্জনা সংরক্ষণের ব্যবস্থা ছিল। তথ্য স্বাস্থ্যকর নগর পরিকল্পনার প্রমাণ। শিল্প ও কারুশিল্প, তামার কাজ, পুঁতি নির্মাণ, কুমোরের শালা, ঝিনুক শিল্প কর্মশালা পাওয়া যায়। উন্নত কারুশিল্প বা বাণিজ্যের পরিচয়, এর গুরুত্ব দেখেছে, প্রত্যেকটার গুরুত্ব একটু করে দেওয়া আছে। শ্রমিকদের আবাস, ছোট কক্ষ বা বাথরুম যুক্ত ১৬টি বাড়ির ব্লক আবিষ্কৃত হয়েছে। সম্ভাব্য শ্রমিক বা দাসদের আবাসস্থল ছিল। উল্লেখযোগ্য নিদর্শন, পুরোহিত রাজ এর পাথরের মূর্তি ছিল। তিনি সিলমোহর বা শিল্পকর্ম ছিল। হরপ্পীয় শিল্প বা ধর্ম প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রমাণ। শেষ পর্যায়ে নগরের বাড়িগুলি ঘিঞ্জি, অপরিকল্পিত, নিম্নমানের হয়ে পড়ে। মহেঞ্জোদারো ধীরে ধীরে অবক্ষয়ের ইঙ্গিত দেয়। মনে রাখার জন্য সহজ ট্রিক দেখো মহেঞ্জোদারো সম্পর্কে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ১৯২২। মিতের স্তূপ, লারকানা, সিন্ধু প্রদেশে, পাঞ্জাবে। মোট জনসংখ্যা ৮৫। ইরফান হাবিব বলে সিটাডেল ও ১২ মিটার। বৃহৎ স্নানাগার, যেগুলো পড়ার কথা, ১৪.৫ x ৭, গভীরতা 2.4। জলরোধী উপাদান বিটুমিন। একটু বলে নিই, আমাদের এসএলএসটি হিস্ট্রি, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, জিওগ্রাফির ক্লাস শুরু হয়ে গেছে নতুন পরীক্ষার ধাঁচে। এবং ডব্লিউবিসিএস থেকে অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। এবং যারা ভর্তি হতে চাও, এই নাম্বারে ঠিক এইভাবে ডিটেলিং পড়ানো হয়। নাম্বারটা মনে রাখবে, 8145262221। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ফোন করতে গেলে 8617491526, এই নাম্বারে ফোন করতে পারো। ঠিক এইভাবে ডিটেলিংস পড়ানো হয় প্রতিটা বিষয়। এবার দেখো, জলরোধী ব্যবস্থা, বিটুমিন এবং জিপসাম ব্যবহার করা হতো। শস্যাগার ৫০x২৭ মিটার। রাস্তা প্রশস্ত প্রায় ৯ মিটার, ছোট 1.5 থেকে 3 মিটার। কুয়ো ৭০০-রও বেশি কুয়ো পাওয়া গেছে। মহেন্দ্র ধরো কতগুলো কুয়ো পাওয়া গেছে, ৭০০। নগর পরিকল্পনা গিল প্যাটার্ন বা দাবার ছকের মতো ছিল নগর পরিকল্পনা। উন্নত নিকাশি ব্যবস্থা, বৃহৎ স্নানাগার, পরিকল্পিত নগরায়ন, উন্নত কারুশিল্প ছিল। এর থেকে কি কি এমসিকিউ আসতে পারে মহেঞ্জোদারো থেকে, দেখো মহেঞ্জোদারো থেকে কি কি এমসিকিউ হতে পারে। মহেঞ্জোদারো সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সি, এখানে দুটোই ঠিক। একের সি। দেখো ২ নম্বর, দেখো মহেঞ্জোদারোর গেট বাথ সম্পর্কে নিচের কোন বৃহৎ বিবৃতিগুলি সঠিক? এটি জিপসাম বিটুমিন দিয়ে জল রোধী করা হতো, ঠিক। এটি উত্তর দক্ষিণ দিকে সিঁড়ি ছিল। আর এটি সম্ভাব্য ধর্মীয় স্নানাগারের জন্য ব্যবহার করা হতো। ৩টে পয়েন্ট দিয়ে আছে, তার মধ্যে ৩টেই ঠিক। এবার আসছি, মহেঞ্জোদারো নগর পরিকল্পনা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, ভুল? গিট প্যাটার্নে নির্মিত হতো, সিটাডেল ও নিম্ন নগরে বিভক্ত ছিল, প্রতিটি বাড়ি নদীর সঙ্গে সরাসরি যুক্ত ছিল, উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। সি এর অ্যান্সারটা ঠিক, এখানে সি এর অ্যান্সার। মহেঞ্জোদারো সব আবিষ্কার করেন কে? মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে বলো? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তাই না? এবার আসছে, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি মহেঞ্জোদারোর সাথে সর্বাধিক সম্পর্কিত? বৃহৎ স্নানাগার। মহেঞ্জোদারো সিটাডেল সম্পর্কে নিচে কোন বিবৃতিগুলি সঠিক? এটি সমতল ভূমি থেকে প্রায় ১২ মিটার উঁচু। এটি প্রশাসনিক বা ধর্মীয় কার্যালয় কেন্দ্র ছিল।
এটি ৬ মিটার পুরু ইটের প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। এই ৩ টে পয়েন্টের মধ্যে কোনটা ঠিক? ৩ টেই ঠিক। ৩ টেই ঠিক। দেখো, মহেঞ্জোদারো বৃহৎ স্নানাগার, লোথাল ডক ইয়ার্ড অর্থাৎ বন্দর, কালীবঙ্গার নাগল চাষের নিদর্শন। এর মধ্যে কোনটা দেখো? ৭ এর কোনটা ঠিক? ৭ এর সি। ১, ২, ৩ ৩টি ঠিক। মহেঞ্জোদারোতে আবিষ্কৃত প্রিস্ট কিং মূর্তির প্রধান কোন উপাদানে নির্মিত? ব্রোঞ্জ, স্টিয়ারটাইট, তামা, পোড়ামাটি। পি এরটা, এইটা স্টিয়ারটাইট দিয়ে গঠিত। মহেঞ্জোদারোর উন্নত নিকাশি ব্যবস্থা সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক? বি এরটা। নিচের কোন বিবৃতিটি মহেঞ্জোদারোর শেষ পর্যায়ে অবস্থান সম্পর্কে সঠিক? সি এরটা সঠিক। দেখেছো? আজ মহেঞ্জোদারো নিয়ে শেষ করলাম। এর পরের দিন চামুদারো থেকে আলোচনা করব। দেখেছো, প্রত্যেকটা মহেঞ্জোদারোটা কেমন ডিটেইলস আমি ব্যাখ্যা করে গেলাম। তোমরা কোনো বইয়ে পাবে না। যদি কোনো বইয়ে পাও, আমারও তো নিজের লেখা অনেক বই আছে প্রাচীন ভারতের উপর। তার কোনো বইয়েতে এইভাবে আমি কোথাতেও লিখিনি এবং পাইও নি। এরমভাবে সাজানো কোনো জায়গাতেই পাওয়া যায়নি। এরমভাবে ডিটেইলস যদি পড়তে পারো, আশা করা যায় প্রতিটা পরীক্ষায় ইতিহাসের যে কোশ্চেন আসুক না কেন, সহজেই তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে? দ্বিধা না করে যারা এসএলএসটি সামনে পরীক্ষা দেবে বা আপার প্রাইমারি পরীক্ষা দেবে, তারা অবশ্যই এখান ওখান না ছুটে সঠিক জায়গায় ভর্তি হও। নিজেদের চেষ্টা এবং সঠিক জায়গায় ভর্তি হওয়াই হলো সাফল্যের চাবি। এটা সব পরীক্ষার ক্ষেত্রে। এটা মাথায় থাকে যেন। নিজস্ব চেষ্টা থাকতে হবে এবং সঠিক গাইডের দরকার। তবেই তুমি সঠিক সাকসেসফুলটা হবে। এখানেই শেষ করলাম।